আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 15 নাম্বার পর্ব। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও বা গল্পের আপডেট সম্পর্কে জানতে চাও, গল্প কখন আসবে কখন না আসবে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসো। চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আর আমি এখানে সপ্তাহে একদিন হলেও সবার সাথে কথা বলবো। যারা আমার সাথে কথা বলতে চাও চলে আসো। শুধুমাত্র তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার এই ব্যবস্থা করা। আর আরেকটা কথা, আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার সেকেন্ড চ্যানেল সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেলে নতুন গল্প দিচ্ছি। তো তোমরা দেরি করো না, নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা আমাকে ভালোবাসো সবাই এখনই চলে যাও, লিংক কমেন্ট বক্সে একসাথে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আম্মুর কোলে আমার মাথা। ঈশা আর আন্টি আমার মাথায় পানি ঢালছে। আঙ্কেল বলল, বাবা তোমার কি হয়েছে? আমি বললাম, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছি, বলতে পারি না আঙ্কেল। আম্মু বলল, আমি কত করে বলেছি তোর শরীরটা দুর্বল, তুই ডাক্তার দেখা, তা তো আর দেখাস না। আঙ্কেল বললেন, আজকে বিকালে ডাক্তারের কাছে যাবে। আমি বললাম, আঙ্কেল আমার কিছু হয় নাই, এমনি একটু টেনশনে ছিলাম তো এজন্য এসব হয়েছে। আন্টি বললেন, আচ্ছা তাহলে বাবা আমরা যাই। আমি বললাম আঙ্কেল আর আন্টি চলে গেল। ঈশা বলল, সত্যি করে বলতো ভাইয়া তোর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই বোন, আমাকে একটু একা থাকতে দে। আম্মু বলল, বাবা তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমি বললাম, ধুর আম্মু যাও তো, বলছি না হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছি। আম্মু আর ঈশা চলে গেছে। এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কি করলাম আমি? নিজের ভুলের মাসুল গুনতে হবে আজকে। একটা মেয়ে এত ভালোবাসে আমাকে, আর আমি কি না, ছি, নিজের উপর নিজেই থুতু দিতে ইচ্ছে করছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তিশা এসে বলল, বাবু তোমার কি হয়েছে? আমি বললাম, আরে আমার কিছু হয় নাই তো। তিশা বলল, তাহলে ঈশা বলল যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি বললাম, আসলে হয়েছে কি, মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম। তিশা বলল, নিজের উপর একটু খেয়াল রাখবা না, সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকো। আমি বললাম, তুমি কখন অফিস থেকে এলে? তিশা বলল, তোমার কথা শুনে আমি আর থাকতে পারি নাই, তাই চলে আসছি। আমি বললাম, এখানে বসো। তিশা বলল, বলো। আমি তিশার উরুতে মাথা রেখে ঘুমাতে চেষ্টা করছি, আর তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন আগের সবগুলো ভুলে গেছি। তিশা বলল, ঘুমিয়ে গেছো? আমি বললাম, না ঘুমাইনি। কি বলবা বলো। তিশা বলল, আমাদের বিয়ে কবে হবে? আমি বললাম, বিয়ে তো খুব শীঘ্রই হবার কথা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তিশা বলল, কি বাবু? আমি বললাম, আগামীকাল একটা মিশন আছে, ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে সবকিছু ওকে। তিশা বলল, না এই শরীর নিয়ে তুমি কোথাও যাবা না। আমি বললাম, আরে আমার কিছুই হবে না। তিশা বলল, তা তো বললে হবে না, তোমার শরীরটা অনেক দুর্বল। আমি বললাম, ওইসব পরে চিন্তা করব, আর কালকে অফিসে যাবা না, এখন আমি একটু ঘুমাই বাবু। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। তিশা আমার মাথা বালিশে রেখে চলে গেল। ঈশা বলল, ভাবি কই যান? তিশা বলল, এই তো ননদ, নিচে যাব, আর আমার কিছু কাজ আছে। ঈশা বলল, ভাবি আমি আসবো? তিশা বলল, সমস্যা নেই, আসতে পারো। ঈশা বলল, তাহলে চলেন দেখি আজকে আপনি কি কাজ করেন। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি অনেক বেলা হয়ে গেছে। হঠাৎ আমার চিঠিটার কথা মনে হলো। লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে চিঠিটা খুঁজতে লাগলাম। যদি তিশা নিয়ে যায় তাহলে আজকে আমি শেষ। দেখি কাঠের নিচে এক কোনায় চিঠিটা পড়ে আছে। যাক বাবা, বাঁচা গেল। চিঠিটা নিয়ে টেবিলে রাখলাম। এখন কাকে রেখে কাকে বিয়ে করব? আমার মাথায় কিছুই আসছে না। দুইজনেই আমাকে একই রকম ভালোবাসে। মনে মনে চিন্তা করলাম, দেখি কি হয়। কপালে যার সাথে জুটি লেখা আছে তার সাথেই হবে। রাতে সুমনকে সবকিছু বুঝিয়ে দিলাম, কিভাবে কি করতে হবে। কালকেই মেয়র আর তার ছেলের শেষ দিন। সকালে নাস্তা করে বসে আছি। একটু পর তিশা আর মারিয়া আমার রুমে আসলো। আমি বললাম, মারিয়া তৈরি হয়ে নে। মারিয়া বলল, কোথায় যামুরে? আমি বললাম, মেয়র আর ওর ছেলেকে মারবো আজকে। তিশা বলল, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে ভাবছো তুমি সবকিছু করে ফেলবে? আমি হেসে বললাম, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই বাবু, এখন এই দাড়িগুলো আমার মুখে লাগিয়ে দাও। তিশা বলল, কেন? আমি বললাম, যা করতে বলেছি তাই করো। তিশা আমার কথা মতো দাড়ি লাগিয়ে দিল। আমি বললাম, মারিয়া দেখ তো এখন আমাকে কি চেনা যায়? মারিয়া বলল, একদম না, তোরে একেবারে বুড়ো বেডার মতো লাগে। আমি বললাম, এই মাস্ক আর চশমাটা পরে নে। মারিয়া বলল, কিন্তু? আমি বললাম, আমি থাকতে তোর কোনো ভয় পেতে হবে না, তুই চিন্তা করিস না। মারিয়া আমার কথা মতো মাস্ক আর চশমা পরে নিল। দুইটা রাইফেল আমার কাছে রেখে একটা মারিয়াকে দিলাম। তিশা বলল, তোমার কাছে এগুলো এলো কিভাবে? আমি বললাম, এত কিছু জেনে তুমি কি করবা? আসলে এগুলো আমি বডিগার্ডদের বলে অন্য জায়গা থেকে কিনে এনেছি। তিশা বলল, আমার বডিগার্ডও যাবে তোমার সাথে? আমি বললাম, না কেউ যাবে না, শুধু আমি আর মারিয়া যাব। তিশা বলল, কি বলো, দুজনেই কি সবকিছু করতে পারবে? দেখো রনি, ফাজলামো করো না, এইটা কিন্তু কোনো খেলা না যে বললাম আর হয়ে গেল। আমি বললাম, হবে হবে, সবই হবে, তুমি চিন্তা করিও না, শুধু দোয়া করিও একটু। চল মারিয়া, দেরি হয়ে যাচ্ছে। তিশা বলল, এইদিকে আসো। মারিয়া বলল, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুই আয়। আমি বললাম, কি হয়েছে বলো। তিশা বলল, তোমাকে ছাড়া আমার বাঁচার কোনো ক্ষমতা নাই, এমন কিছু যেন না হয় যে সারা জীবন আমাকে কান্না করতে হয়। আমি তিশার কপালে একটা চুমু দিয়ে বললাম, এত চিন্তা করতে হবে না, আমার কিছু হবে না, তুমি শুধু দোয়া করিও। তিশা বলল, সবসময় দোয়া করি। আমি বললাম, তাহলে যাই। তিশা আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, এমন করলে কিভাবে যাব বলো? তিশা বলল, মন চাইছে না তোমাকে যেতে দেওয়ার
জন্য। আমি বললাম দেখো অযথা চিন্তা করিও না, আমি বলেছি তো কিছু হবে না আমার। তিশা বলল তাই যেন হয়। আমি বললাম যাই তাহলে আমি। তুমি এখানে থেকে কি করবে? তিশা বলল এখন একটু তোমার রুমে ঘুমাবো। আচ্ছা রনি আমি কি আসবো তোমার সাথে? আমি বললাম একদম না, তুমি ঘুমাও। তিশা বলল আমি তিশাকে ছেড়ে বাহিরে গেলাম, দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। মারিয়া বলল কিভাবে কি করবি একটু বুঝিয়ে বলতো। আমি বললাম পরে বলবো, এখন নিচে চল। সুমন বলল স্যার এই নেন সুটকেস, এখানে সব নকল টাকা আছে। আমি বললাম আর তুমি ওদের সাথে লুকিয়ে চলে আসবা। সুমন বলল চিন্তা করবেন না স্যার, ওরা এখনো মনে করে আমি ওদের লোক। আমি আর মারিয়া মাইক্রোতে উঠে গেলাম। যেতে যেতে মারিয়াকে সবকিছু বুঝিয়ে দিলাম। গোডাউনের কাছে এসে দেখি ওরা আগে থেকেই এসে বসে আছে। মারিয়া বলল রনি আমার তো খুব ভয় করছে, একা একা আমরা সব করতে পারবো তো? ওদের কতগুলা লোক আছে দেখ, সবার হাতে রাইফেল। আমি বললাম ওইসব চিন্তা করিস না, আর ভয় পাস না, এসব কিছু আমি সামলে নিব। আমি যেমন বলেছি ঠিক তেমনই করবি। মারিয়া বলল ঠিক আছে। ভেতরে যেতেই ওরা আমাকে একটা চেয়ারে বসতে দিল। মারিয়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়র আর ওর ছেলে দেখি খুব খুশি। খুশি তো হবারই কথা, এত বড় একটা ডিল। কিন্তু ওরা তো আর জানে না ওদের আজকে শেষ দিন। এরপরে আমাদের ভেতরে অনেকক্ষণই ডিল বিষয়ে কথাবার্তা হয়। এক সময় মেয়র তার ছেলেকে বলে তোর চায়না ভাষা পেছন দিয়ে ভরে দিব, তোর কারণে আমার ডিল চলে যাচ্ছে। আমি বলছি চুপ থাক। মেহেদি বলল বাবা চুপ করলাম। মেয়র তার কালো ধান্দার সবকিছু বলতে লাগলো, আর আমি ফোনে রেকর্ড করতে লাগলাম। সব বলার পর মেয়র বলল এখন তো ডিলের ব্যাপারে কথা বলেন। আমি মনে মনে বললাম এখন নিজেকে প্রকাশ করা যায়। আমি মুখ থেকে দাড়ি খুলে ফেললাম, আর মারিয়া মাস্ক খুলে ফেললো মুখ থেকে। মেহেদি বলল বাবা ওই মেয়েটা তো মন্ত্রীর একমাত্র সেক্রেটারি, আর এই ছেলেটা মন্ত্রীর জন্য কাজ করে। আমি বললাম সব জানিস তাহলে দেখি। আর এই দেখ তোর বাবার বলা সবকিছু এখানে রেকর্ড আছে, আজকে দেখি তোদের কে বাঁচাতে পারে। মেয়র বলল এখানে তোরা দুইজন, আর বলিস আমাকে মারবি? খুব হাসি পাচ্ছে রে। আমি বললাম খেলা দেখতে চাস? মেহেদি বলল তুই আবার কি দেখাবি? আমি বললাম অ্যাটাক। অ্যাটাক বলার সাথে সাথে সবাই মেয়র আর মেহেদির দিকে গুলি তাক করলো। মেয়র বলল দুধ কলা খাইয়ে কালসাপ পুষেছিলাম এতদিন। আমি হেসে বললাম দেখি এখন তুই কিভাবে বাঁচিস। মেয়র আমার এক বডিগার্ডকে টান দিয়ে মাথায় গুলি ধরলো। সবাইকে বলল গুলি নিচে করতে। আমি বললাম সবাই বন্দুক নিচে নামাও। বডিগার্ড ছেলেটা বলল স্যার আমাকে মেরে ফেলুক, তবুও আপনি ওকে ছাড়বেন না। আমি বললাম এই একদম না, কেউ গুলি করবে না। মারিয়া বলল কিন্তু ওরা তো চলে যাবে। আমি বললাম চলে যাক, তাই বলে একজনকে মেরে ফেলবো? মেয়র আর ওর ছেলে বডিগার্ডকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। বডিগার্ড বলল স্যার আমরা কি ওর পিছু করব? আমি বললাম না মোটেও না, ও এখন পালিয়ে পালিয়ে বেড়াবে, কারণ ওর সবকিছু প্রমাণ আমাদের কাছে আছে। আর মারিয়া শুন, তিশাকে বলবি ওদের মেরে ফেলেছি। মারিয়া বলল কিন্তু ওরা যদি আবার আসে? আমি বললাম আর আসবে না, ওরা এখন দেশ ছেড়ে পালাবে দেখিস। বডিগার্ড বলল স্যার আমরা এখন কি করব? আমি বললাম তোমাদের 15 দিনের ছুটি দেওয়া হলো, আর সবার ফোনে টাকা ঢুকে যাবে, এখন সবাই বাড়িতে যাও। ওরা বলল জি স্যার। সুমন বলল আমি কি করব? আমি বললাম তুমিও এখন বাড়িতে যাও। মারিয়া বলল ওরা তো পালিয়ে গেল, এখন আমরা কি করব রনি? আমি বললাম আরে কিছু হবে না, তুই চিন্তা করিস না, শুধু তিশাকে বলবি আমরা ওদের মেরে ফেলেছি। বাসার কাছে আসতেই মাইক্রো থেকে নামলাম, আর হঠাৎ যেন মনে হলো আমার বুকের মাঝে কিছু যেন পড়েছে। দেখার জন্য নিচে তাকিয়ে দেখি আরে এইটা তো তিশা, আর সামনে দেখি সবাই দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি আজকে আমার মান সম্মান সব শেষ। তিশা বলল বাবু তোমার কিছু হয় নাই তো আবার? আমি বললাম আরে আগে আমাকে ছাড়ো, দেখো সবাই কেমন করে তাকিয়ে আছে। তিশা বলল তাকিয়ে থাকুক, তাতে আমার কি? আমি আমার স্বামীকেই তো জড়িয়ে ধরেছি নাকি? আমি বললাম তাই বলে সবার সামনে? এমন করো না বেবি, দেখো সবাই কেমন করে তাকিয়ে আছে। তিশাকে জোর করে ছাড়িয়ে নিলাম। আঙ্কেল বললেন তা বাবা মিশন কি কমপ্লিট? আমি বললাম জি আঙ্কেল। আপনি জানেন কিভাবে? আঙ্কেল বললেন তিশা বলেছে। আমি বললাম ওহ তাই বলেন। আম্মু বলল তোর কিছু হয় নাই তো বাবা? আমি বললাম না আম্মু আমার কিছুই হয় নাই। আঙ্কেল বললেন সবাই আসো, তোমাদের সাথে কিছু কথা আছে। এই বলে আঙ্কেল আন্টি আর আম্মু সবাই ভেতরে চলে গেল। আমি বললাম তিশা কি বলবে? তিশা বলল আমি কি জানি, বাবাকে জিজ্ঞেস করো। তিশাও ভেতরে চলে গেল। মারিয়া বলল কি রে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? আমি বললাম আজকে আমার কপালে কি আছে কে জানে। মারিয়া বলল আমার মনে হয় তোর বিয়ে হবে খুব তাড়াতাড়ি। আমি বললাম ধুর ভয় দেখাস না। মারিয়া বলল ও মা বিয়ে করতে আবার ভয় কিসের? আমি বললাম বিয়ে তো আর করিস নাই তাই বলিস ভয় কিসের? মারিয়া বলল তুই এখানে থাক আমি গেলাম। তাহলে আমি এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব? আমিও ভেতরে চলে গেলাম। আঙ্কেল বললেন তাহলে সবকিছুই তো ঠিক, আগামী শুক্রবার রনি আর তিশার বিয়ে। এই কথা শুনে দেখি তিশা লজ্জায় দৌড়ে ভেতরে চলে গেল, আর সবাই তিশার কাণ্ড দেখে হাসতেছে। আম্মু বলল বাবা তুই কি বলিস? আমি বললাম তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো বলে আমিও তিশার রুমে চলে গেলাম। দেখি তিশা শুয়ে আছে। আমি গিয়ে তিশাকে জড়িয়ে ধরলাম। আমি বললাম কি আমার লজ্জাবতী ম্যাডাম চলে আসলেন যে? তিশা বলল যাও, আমার বুঝি লজ্জা করে না? আমি বললাম এত লজ্জা রাখো কোথায়? তিশা বলল লজ্জা নারীদের ভূষণ। আমি বললাম ও মা তাই নাকি? আমি বুঝি না তোমার লজ্জা হয় কি করে? তিশা বলল কেন এমন মনে হলো তোমার?
আমি বললাম তুমি একজন মন্ত্রী, কোনোদিন দেখলাম না লজ্জা পেতে। যখন তুমি রেগে কথা বলো মানুষ তো খুব ভয় পেয়ে যায়। তিশা বলল তাই নাকি স্যার, আপনি আমাকে তাহলে ভয় পান না? আমি বললাম কেন তোমাকে আমি ভয় পাবো, বরং তুমি আমাকে ভয় পাবে। তিশা বলল আচ্ছা বিয়ের পর তুমি আমাকে মারবে না তো? আমি বললাম এইটা আবার কি কথা বললে, তোমাকে আমি মারবো কেন? যখন আমি রাগ করব তখন তুমি চুপ থাকবে, আর যখন তুমি রাগ করবে তখন আমি চুপ থাকবো, তাহলেই তো আমাদের মাঝে কোনো ঝগড়া হবে না। তিশা আমার কপালে একটা চুমু দিয়ে বলল আমার বাবু তো অনেক কিছুই জানে দেখি। আমি বললাম তবে যখন তুমি খারাপ কিছু করবে তখন মারবো না, একেবারে তোমাকে ছেড়ে চলে যাব। তিশা বলল এমন কিছু আমি করব না যার জন্য তুমি কষ্ট পাও বা মন খারাপ করো। আমি বললাম তিশা একটা কথা বলবো? তিশা বলল জি মহারাজ বলুন। আমি বললাম বিয়ের পর তুমি আর এসব নির্বাচনের সাথে জড়িত থাকতে পারবে না। তিশা বলল আমিও তাই চিন্তা করছি, সময় শেষ হলে পথ ছেড়ে দিব, যদি পারি ছোটখাটো একটা জব করব আর সংসার সামলাবো। আমি বললাম আমার কথা খুব সহজেই মেনে নিলা যে? তিশা বলল তুমি আমার একমাত্র স্বামী, তোমার কথা মানবো না তো কার কথা মানবো? আমি বললাম সত্যি তোমার মতো বউ পেয়ে আমি অনেক ভাগ্যবান। তিশা বলল আচ্ছা বিয়েতে আমি কি শাড়ি পরবো? আমি বললাম সবাই যেমন শাড়ি পরে তেমন শাড়ি পরবে। তিশা বলল না তুমি পছন্দ করে বলো। আমি বললাম আমার সবসময় ফেভারিট কালার হলো কালো, কারণ আমি নিজেই কালো একজন মানুষ। তিশা বলল কে বলেছে তুমি কালো? আমি বললাম অনেকেই বলে। তিশা বলল যারা বলে আমার মনে হয় ওদের চোখ নাই, এখন যদি হীরাকে কেউ তামা বলে তাহলে তো ওরা বোকা, বুঝলে? আমি বললাম তাই নাকি? আমি শুধু তোমার কাছে ভালো হলেই হবে, আর কারো কাছে হতে হবে না, তবে আমাদের সংসার খুব ভালো করে চলবে দেখিও। আচ্ছা আমার ননদের বিয়ে দিবা না? আমি বললাম বিয়ে হতে না হতেই আমার বোনকে তাড়ানোর চিন্তা করছো? তিশা বলল আমি তো শুধু জানতে চেয়েছি, তাছাড়া ও আমার ছোট বোনের মতো, তুমি কিভাবে এই কথা বললা? আমি বললাম জানো তিশা, আমি আমার মা আর বোনের জন্য শুধু বেঁচে আছি, না হলে কোন দিন ওই মেম্বারকে মেরে জেলে চলে যেতাম। তিশা বলল মেম্বারটা আবার কে, আর তুমি তাকে মারবে কেন? আমি বললাম যেই দিন আমার গ্রামের বাড়িতে যাব সেই দিন বলবো, তবে আমার গ্রামের বাড়িটা মনে হয় মেম্বার দখল করে রেখেছে। তিশা বলল আমি আছি না, সব ঠিক করে দিব, এখন বলো কিভাবে কি হয়েছে? আমি বললাম আরেকদিন বলবো, এখন তোমার মন খারাপ করতে চাই না আমি। তিশা বলল আচ্ছা আমরা হানিমুনে কই যাব? আমি বললাম ওই যে সিলেট জাফলং। তিশা বলল ফাজলামো করো, আমি তো ভেবেছি বিদেশ যাওয়ার কথা। আমি বললাম দেখো অযথা টাকা নষ্ট করার কোনো মানে আছে বলো? টাকাগুলো থাকলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট করতে হবে না। তিশা বলল বাবা বিয়ে হবার আগেই ছেলে মেয়েদের চিন্তা। আমি বললাম অন্যের কিউট বেবিগুলো দেখলে আমারও অনেক ইচ্ছে হয় জানো, এমন একটা কিউট বেবি আমারও হবে, আমি তাকে নিয়ে খেলা করব, খুব মজা হবে। আমার মুখের কাছে তিশা মুখ এনে ঠোঁটের কাছে ঠোঁট এনে বলল আমার বাবুর সব ইচ্ছে আমি পূরণ করতে চেষ্টা করব। আমি বললাম তোমার ঠোঁটগুলো খুব সুন্দর, দিব একটা কামড়? তিশা বলল তোমার যদি ইচ্ছা থাকে তাহলে দাও, আমি কি না করেছি? আমি তিশার কপালে চুমু দিয়ে বললাম এসব বিয়ের পর হবে, এখন না। তিশা বলল আচ্ছা আমার দেখা একটা জিনিস কি জানো, বিয়ের আগে অনেকেই তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে, এটা কি ঠিক বলো? আমি বললাম ওইসব মেয়েদের আর ছেলেদের কি করা উচিত জানো, শরীরের সবটা মাটির নিচে রেখে শুধু মাথাটা উপরে রেখে দূর থেকে পাথর মারা উচিত, যতক্ষণ পর্যন্ত মরে না। ওরাও তো একদিন বিয়ে করবে, তাহলে এমন কেন করে? তিশা বলল বড় কথা কি জানো, তুমি যেমন তোমার জীবন সাথীও ঠিক তেমনই হবে। আমি বললাম আমি তো মেয়েদের সাথে কথাই বলতে পারি না, আবার প্রেম? তিশা বলল তাহলে আমার সাথে কি? আমি বললাম তুমি তো আমার বউ লাগো। তিশা বলল তবে আমিও তোমার মতোই পবিত্র, কোনো পুরুষের হাত লাগে নাই আমার শরীরে, শুধু তুমি ছাড়া। আমি বললাম এজন্যই আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তিশা বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেকগুলো টু। মারিয়া বলল ম্যাম আমি কি করব এখন তাহলে? তিশা বলল এই ছাড়ো বলছি, মারিয়া দেখছে। আমি বললাম দেখুক, মারিয়া তুই চলে যা, আজকে তোর ছুটি। মারিয়া বলল তুই বললে তো আর হবে না। আমি বললাম আমি বলেছি তুই যা, এখন মনে কর আমি তোর বস। তিশা বলল মারিয়া চলে যাও, আজকে তোমার ছুটি। আমি বললাম মারিয়া দাঁড়া। মারিয়া বলল কি হয়েছে বল। আমি বললাম একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। মারিয়া বলল কোন মেয়ে? আমি ফোনটা বের করে বললাম এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অযোগ্য ভালোবাসা গল্পের 15 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গল্পের সকল আপডেট পেতে এবং আমার সাথে লাইভে আড্ডা দিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আর তোমরা অনেকেই কমেন্ট করতেছো কিউএনএ ভিডিও নিয়ে। কিউএনএ ভিডিও নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিউএনএ ভিডিও দেওয়া হবে। আর কিউএনএ ভিডিও না দিতে পারলেও ইনশাআল্লাহ আমরা টেলিগ্রাম অথবা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে আসার চেষ্টা করব, লাইভে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। তো এইটা নিয়ে বেশি প্যানিক হওয়ার কোনো কিছু নাই, উল্টাপাল্টা কমেন্ট করার মতো কোনো কিছু নাই, জাস্ট একটু অপেক্ষা করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।